Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আমরা নেক্সট চ্যাপ্টার আজকে আমরা শুরু করছি, যেটা আমাদের ইকোনমিক্স এর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব থেকে ইম্পর্টেন্ট। যেমন আমরা হিস্ট্রির আমরা বলেছি কিছু চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, কনস্টিটিউশনের কিছু চ্যাপ্টার আমি বলেছি খুব ইম্পর্টেন্ট, পড়তেই হবে, সেরকম এটা ইকোনমিক্স এর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা বা ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু। আর একটা চ্যাপ্টার আমরা আরো কিছু চ্যাপ্টার পড়বো, যেটা ফাইন্যান্সিয়াল মার্কেট চ্যাপ্টার, সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমরা রিজার্ভ ব্যাংক পড়বো, কিভাবে আমাদের বিভিন্ন সেক্টর লোন দিয়ে থাকে বা কাজ করে থাকে, সেগুলো সম্পর্কে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট চ্যাপ্টারটা পড়তে হবে। তো খুব গুরুত্বপূর্ণ আজকের চ্যাপ্টারটা, প্রত্যেকেই খুবই কেয়ারফুলি চ্যাপ্টারটা সম্পর্কে পড়বে। ওকে, এখান থেকে প্রচুর কোশ্চেন, ইকোনমিক্স এর কোশ্চেন আসা মানে বেশিরভাগ কোশ্চেন কিন্তু এখান থেকেই এসে থাকে। এই জন্য খুবই কেয়ারফুলি চ্যাপ্টারটা মন দিয়ে করবে। যদি ডাউট থাকে, যা ডাউট হবে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু জিজ্ঞেস করে নেবে। ওকে, চলো শুরু করছি তাহলে। ভারতের অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্যগুলো, এই যে প্ল্যানিং, এই ধারণাটা নেওয়া হয়েছে ডিপিএসপি থেকে। আমরা ডিপিএসপি এখনো আমরা পড়িনি, আমরা পড়বো, ফোর্থ পার্টে পড়বো কনস্টিটিউশনের। যে আমাদের সিটিজেনশিপ পড়া হয়েছে, মৌলিক অধিকার আমরা পড়বো, এবং তার সাথে সাথে পড়বো যে আমাদের ডিপিএসপি রয়েছে। ডিপিএসপি কি? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটাকে আমরা ডিপিএসপি বলি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা আমাদের ভারতীয় সংবিধানের ফোর্থ পার্টে রয়েছে। সেই ডিপিএসপি থেকে এটা গ্রহণ করা হয়েছে। ডিপিএসপি জিনিসটাকে আমি একটু বলে দিচ্ছি, যে প্রত্যেক কেন্দ্রীয় সরকারে আমরা পড়েছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এবং প্রত্যেক সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হওয়ার কারণে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার থাকে, এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে প্রত্যেক রাজ্যকে কিছু পালনীয় কর্তব্য বলা হয়ে থাকে, যে সেই রাজ্যকে কি কি কর্তব্য পালন করতে হবে সেই সম্পর্কে কিছু নির্দেশ দেওয়া থাকে। সেই লিস্টটাকে বলা হয় ডিপিএসপি, যেটা আমরা কনস্টিটিউশন চ্যাপ্টারে ভালো করে পড়বো। সেই ডিপিএসপি থেকে আমাদের ইকোনমিক প্ল্যানিং এর উদ্দেশ্যগুলিকে গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার উদ্দেশ্যগুলোকে ডিপিএসপি থেকে গ্রহণ করা হয়েছে। এই ডিপিএসপি, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার আমাদের প্রধান উদ্দেশ্য কি? খুব ইম্পর্টেন্ট। প্রথম উদ্দেশ্য আমাদের দেশের অর্থনৈতিক প্রসার ঘটানো, অর্থাৎ আমাদের দেশে যে ইকোনমি রয়েছে সেটাকে এক্সপ্যান্ড করা কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্যের মধ্যে পড়ে। এক্সপ্যান্ড করার প্রয়োজন কি? যে না, ইকোনমি তো ভালোই রয়েছে, তাহলে আমরা এক্সপ্যান্ড করতে যাব কেন? কিন্তু ভেবে দেখো, আমাদের ইকোনমি যদি এক্সপ্যান্ড না করে, তাহলে আজকে আমরা যেটা তৈরি করছি সেটা যদি আমি বিদেশে বিক্রি না করতে পারলাম, তাহলে আমাদের ইকোনমি এক্সপ্যান্ড হবে কি করে? আর বিদেশ থেকে যদি আমাদের কিছু ইম্পোর্ট এক্সপোর্ট আমরা না করি, তাহলে আমাদের প্রোডাক্ট গ্লোবালাইজেশন না হলে আমরা কি নিজেদের প্রোডাক্ট নিজেরাই কি কিনতে পারবো? বাইরের প্রোডাক্ট তো আমরা কিনতে পারবো না। সেই জন্য আমাদের ইকোনমির এক্সপ্যানশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ আমরা এই কারণে আমরা পড়বো, এলপিজির কথা বলবো, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন ইকোনমির মধ্যে পড়বো। এটা 1991 সালে হয়েছিল। আমাদের বিখ্যাত ভারতের প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিম্হা রাওয়ের সময়, এবং তখন অর্থমন্ত্রী ছিল ভেরি রেসপেক্টেড পারসন মনমোহন সিং। তো এদের দুজনের কারণে ভারতের অর্থনীতি কিন্তু আজকে যথেষ্ট ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, এবং ভারত এখন দেউলিয়া হওয়া থেকে যথেষ্ট পরিমাণে বেঁচে আছে।
এবার প্রেজেন্টলি কি হবে, প্রেজেন্ট প্রধানমন্ত্রীর কারণে কি হবে সেটা পরের কথা। কিন্তু যেই টাইমে 1991 সালের একটা রিসেশন ব্যাপার বা অর্থনৈতিক মন্দা অবস্থা দেখা দিয়েছিল, সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল সেই সময় এলপিজি। সেটা আমরা এইখানে খুব ভালোভাবে এখানে আমরা ডিসকাস করব। তো প্রথম উদ্দেশ্য অর্থনৈতিক প্রসার ঘটানো বা ইকোনমিক এক্সপেনশন করা। নেক্সট হচ্ছে সামাজিক ন্যায় বিচার এবং ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা। অর্থাৎ সমাজের মধ্যে যদি ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতা না থাকে, তাহলে কি হবে, প্রত্যেক মানুষের মধ্যে একটা রোষ বা হচ্ছে মানে মানে দেশ একটা কাজ করবে। মানে কি, লোকের মধ্যে ক্ষোভ থাকবে যে ও এটা পেলো আমি এটা পেলাম না। তাহলে এই যে ক্ষোভ ব্যাপারটা থাকবে, সে ক্ষোভটা নিশ্চয়ই থাকা উচিত নয়। তাহলে প্রত্যেকের মধ্যে যাতে প্রত্যেকে যাতে ন্যায় পরায়ণ হয়ে থাকে এবং প্রত্যেকের সঙ্গে যাতে ন্যায় বিচার হয় এবং প্রত্যেক ক্ষেত্রে যেন ন্যায় পরায়ণ হয়ে থাকে, সেটা প্রত্যেক সেক্টর বা প্রত্যেক লোকে যাতে সমানভাবে সুযোগ পেয়ে থাকে, সেটা কিন্তু আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা প্রধান উদ্দেশ্যের মধ্যে পড়ছে। নেক্সট, বেকার সমস্যার সমাধান। আমাদের মানে ভারত বেকার সমস্যায় যথেষ্টই জর্জরিত। তো সেই বেকার সমস্যার সমাধান করাটাও কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা অন্যতম উদ্দেশ্যের মধ্যে ছিল। নেক্সট, দারিদ্রতা দূরীকরণ। আমরা দেখবো যে প্রত্যেকটার জন্য প্রত্যেক ক্ষেত্রে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে বিভিন্ন পরিকল্পনাতে বিভিন্ন টার্গেট নেওয়া হয়েছিল, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। বেকার সমস্যার সমাধান, যেটা আমরা আগের চ্যাপ্টারেই পড়লাম। দারিদ্রতা দূরীকরণ, যেটাকে পভার্টি ইরাডিকশন বলা হয়। এবং স্বনির্ভরতা এবং আধুনিকরণ করা। স্বনির্ভরতা মানে কি, আমরা যাতে নিজেদের জিনিস বেশি নিজেরা তৈরি করে নিতে পারি, বেশি ইম্পোর্ট আমাদের যাতে বাইরে করতে না হয়, সেই উদ্দেশ্য আমাদের সবসময় থাকবে। ফলে আমাদের ফরেন কারেন্সি আমাদের এখানে স্টোর হবে, ফলে আমাদের যে ডলারের সাথে টাকা বা মার্কিন ডলারের সাথে যে আমাদের টাকার রেশিওটা, সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। তাহলে এটা আমাদের 5টা উদ্দেশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কারো যদি কোথাও ডাউট থাকে, কোনো পয়েন্ট বুঝতে না পারো, অবশ্যই জিজ্ঞেস করবে, স্যার এই পয়েন্টটা একটু ডিসকাস করে দিন, বলবে। ওকে, এখানে কিন্তু খুব মনে রাখার খুব বিষয় রয়েছে। ওকে, এবার দেখো ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বলো বলো। ডিপিএসপি ফুল ফর্মটা কি বলছো? ডিপিএসপি ফুল ফর্ম দেখো, এখন ডিপিএসসি ফুল ফর্ম দেখো, এই মুহূর্তে তুমি নাও লিখতে পারো, কারণ কনস্টিটিউশন আমরা এটা পড়বো, ঠিক আছে? খুব দরকার নেই। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে? এখানে ডিপিএসসি ফুল ফর্ম এখানে পড়ার খুব বেশি দরকার নেই, কারণ আমরা কনস্টিটিউশনে এটা সম্পর্কে ডিটেলসে পড়বো, ঠিক আছে? যদি লিখতে চাও লিখে নিতে পারো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা বলো, আর কারো কোনো ডাউট এখানের মধ্যে উদ্দেশ্যের মধ্যে? ওকে, এবার দেখো ডিপিএসপি থেকে গৃহীত হয়েছে, এবং যদি বলে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের সংবিধানকে অনুসরণ করে করে উঠেছিল, সেটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন, মানে আমাদের যে রাশিয়া রয়েছে, রাশিয়ার কনস্টিটিউশনের অনুকরণে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিন্তু প্রণীত হয়েছিল। ডিপিএসপি থেকে নেওয়া হয়েছে, কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সোভিয়েত ইউনিয়ন, আমরা পড়েছি কনস্টিটিউশন, আমরা অলরেডি পড়েছিলাম যে কোন দেশ থেকে কি কি গ্রহণ করা হয়েছে, উৎস এবং প্রস্তাবনা আমরা পড়েছিলাম। সেখানে দেখবে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা সোভিয়েত ইউনিয়ন থেকে গ্রহণ করা হয়েছে, এটা আমরা কিন্তু পড়েছি। ভারতে প্রথম প্ল্যান্ড ইকোনমি, যেটা বল ক্ষেত্রে এরকম হয়েছে, এইরকম খরচা করলো, এরকম খরচা করলো, করছি, তাহলে এরকম অনেকে দেখবে, এরকম আবার অনেকে দেখবে আয় করে থাকে, সে গুলো হিসাব করে খরচ করে, যে আমি টাকা ইনকাম করি, 3,000 টাকা আমি এখানে খরচ করব, এখানে 2,000 টাকা খরচ করব, বাকি 5,000 টাকা আমাকে স্টোর করতে হবে। তাহলে এরকম
পরিকল্পিত অর্থনীতি অনেকে করে, পরিকল্পিত অর্থনীতি ধারণা দিয়ে বিশ্বের খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু পরীক্ষায় প্রথম পরিকল্পিত অর্থনীতি যেটা হয় তার কে এম বিশ্বেশ্বরাইয়া। তার বই ছিল, নাম হচ্ছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। একটা বিখ্যাত বই লিখেছিল ইকোনমি ফর ইন্ডিয়া, ইন্ডিয়ার প্ল্যান্ড বা পরিকল্পিত অর্থনীতি সম্পর্কে বিখ্যাত বই তিনি লিখেছিলেন, ইকোনমি ফর ইন্ডিয়া। এই বইতে তিনি 1934 সালে তার এই বইটা প্রকাশিত হয়। ইম্পর্টেন্ট নয়, এটার নাম খুব ইম্পর্টেন্ট, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া ছিলেন বিশ্বেশ্বরাইয়া, যেখানে প্রথমবার পরিকল্পিত অর্থনীতি বা প্ল্যান্ড ইকোনমির ধারণা দেওয়া হয়েছে। এবার এখানে খুব একটা গুরুত্বপূর্ণ একটা ধারণা আমাদের প্রায় ভুল হয়। 1938 সালে 1938 জওহরলাল নেহেরু, আমাদের ভারতের প্রথম জওহরলাল নেহেরুর নেতৃত্বে 1938 সালে প্রথম গঠিত হয় পরিকল্পনা কমিটি, যেটাকে জাতীয় পরিকল্পনা কমিটি বা প্ল্যানিং কমিটি বলা। দেখো, ভুল হওয়ার কয়েকটা জায়গা, প্ল্যানিং কমিটি আর প্ল্যানিং কমিশন কিন্তু আমাদের প্রচুরবার ভুল হবে, প্রচুরবার ভুল হওয়ার মতো ইনফরমেশন এটা, যে পঞ্চবার্ষিকী যেটাকে প্ল্যানিং কমিটি বলা হয়, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, জাতীয় পরিকল্পনা কমিটি, এটা গঠিত হয়েছিল 1938 সালে। খুব ইম্পর্টেন্ট, দেখো পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল 1938 সালে, কিন্তু পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল পরে, যেটা আমি একটু পরে এখানে তার ধারণাটা দিচ্ছি। দুটো কিন্তু আলাদা, এখানে ভালো করে নামটা মনে রাখবে, পরিকল্পনা কমিটি। কমিটি আর কমিশন কিন্তু কখনোই এক নয়। 1938 সালে জওহরলাল নেহরুর নেতৃত্বে প্রথম জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিটি প্রথমবার গঠিত হয়। 1938 সালে জাতীয় কংগ্রেসের সেশনে এই পরিকল্পনা কমিটিটা কিন্তু গঠন হয়েছিল। 1944 সালে প্রথমবার মুম্বাইয়ের 8 জন শিল্পপতি বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিলে তাদের বিখ্যাত বোম্বে পরিকল্পনা বা বোম্বে প্ল্যানের ধারণা দিয়েছিল। প্রচুরবার পরীক্ষায় আসে যে বোম্বে প্ল্যান কত খ্রিস্টাব্দে করা হয়েছিল। মনে রাখবে, প্ল্যানিং কমিটি বললে 1938 সালগুলো এখানে একটু মনে রাখতে হবে। 1938 প্ল্যানিং কমিটি গঠন করা হয়। বোম্বে পরিকল্পনা প্রকাশিত হয় 1944 সালে। 1944 সালে বোম্বে পরিকল্পনা প্রকাশিত হয়, প্রচুরবার পরীক্ষায় আসে। আর গান্ধীবাদী পরিকল্পনা প্রকাশিত হয় সেম সাল 1944, যার নাম ছিল শ্রী শ্রীমান নারায়ণ, যিনি মহাত্মা গান্ধীর বিখ্যাত একজন ফলোয়ার ছিলেন। শ্রী শ্রীমান নারায়ণ তার বিখ্যাত গান্ধীবাদী পরিকল্পনার কথা ঘোষণা করেন, যেটা ছিল মূলত কৃষি শিল্প, মানে মানে আমাদের যে বিভিন্ন বলো এই হস্তশিল্প বলো বা হচ্ছে কুটির শিল্পের উপর ভিত্তি করতে গান্ধীজি বলেছিলেন, তার বিখ্যাত একটা আন্দোলনের মাধ্যমে গান্ধীজি বলেছিলেন। কেউ বলতে পারবে? হরিজন আন্দোলন। একদম, ভেরি গুড ভেরি গুড। হরিজন আন্দোলনের মাধ্যমে গান্ধীজি প্রথম এই ইন্ডাস্ট্রির কথা বলেছিলেন, যে কুটির শিল্পের উপর জোর দেওয়ার কথা গান্ধীজি বলেছিলেন। এবং তার ফলোয়ার 1944 সালে শ্রী শ্রীমান নারায়ণ তার গান্ধীবাদী পরিকল্পনা পেশ করেছিল। এবং খুবই গুরুত্বপূর্ণ, 1945 সালে কমিউনিস্ট নেতা এম.এন. রয়, যাকে আমরা জানি মানবেন্দ্রনাথ রায়, এম.এন. রয়, সেই এম.এন. রয় তার বিখ্যাত জনতা পরিকল্পনা বা পিপলস প্ল্যান জনসমক্ষে নিয়ে আসেন। আমরা পড়েছিলাম এম.এন. রয় প্রথম সংবিধান রচনার জন্য গণপরিষদের ধারণা দিয়েছিল, এটা আমরা অলরেডি পড়েছি। এরকম জনতা পরিকল্পনা পিপলস প্ল্যান 1945 সালে আমাদের এম.এন. রয় নিয়ে আসে জনসমক্ষে। এবং 1950 সালে জে.পি. নারায়ণ, আরেকজন বিখ্যাত ব্যক্তি, জে.পি. নারায়ণ তার বিখ্যাত সর্বোদয় পরিকল্পনার কথা পেশ করেন। দেখো, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকে চাইলে এইটুকু জায়গা আমি যেটা স্ক্রিনিং করছি, যেটা স্ক্রিনে যতটা দেখিয়েছি, এটা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই জায়গায় কিন্তু এতগুলো ইনফরমেশন আছে, প্রত্যেকটা লাইন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকে চাইলে স্ক্রিনশট এটা নিয়ে নিতে পারো।
পরিকল্পনার ধারণা সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে। প্রথম পরিকল্পিত ধারণা নিয়েছিলেন বিশ্বেশ্বরাইয়া তার বিখ্যাত প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইতে। জওহরলাল নেহেরু প্রথম ইন্ডিয়ান প্ল্যানিং কমিটি গঠন করেছিল 1938 সালে। বোম্বে পরিকল্পনা বা বোম্বে প্ল্যান প্রথম প্রকাশিত হয় 1944 সালে। গান্ধীবাদী পরিকল্পনা পেশ হয় 1944 সালে। শ্রীমান নারায়ণ পিপলস প্ল্যান ধারণা দিয়েছিলেন এন রয় বিখ্যাত কমিউনিস্ট নেতা 1945 সালে। 1955 সালে জেপি নারায়ণ তার বিখ্যাত সর্বোদয় পরিকল্পনা ধারণা পেশ করে থাকে। খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে কিন্তু প্রচুর বার কোনো না কোনো কোশ্চেন এসেছে। ওকে, দেখো এর মধ্যে কারো কোনো ডাউট থাকলে বলো, তাহলে আমি এগোবো। বলছি এখান স্যার, সোর্সটা কি স্যার সোভিয়েত ইউনিয়ন আর ডিপিএসপি দুটোই হবে? যদি বলে ডিপিএসপিটা কোন দেশ, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, তাহলে আমরা বলবো সোভিয়েত ইউনিয়ন। আর যদি বলে ডিপিএসপির যে উদ্দেশ্যগুলো, মানে আমাদের যে পঞ্চবার্ষিকীর পরিকল্পনাগুলো সেটা কোথায় রয়েছে, রয়েছে ডিপিএসপির মধ্যে। কারণ দেখবে এই ডিপিএসপিতে কি রয়েছে, একটা রাষ্ট্রের যে উন্নয়ন হয় তাহলে সেটা উন্নয়নগুলো কি হবে, প্রত্যেকটা কোনো না কোনো রাজ্যে হবে। হ্যাঁ বলো। স্যার বলছে নির্দেশমূলক নীতি পড়েছিলাম তো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, আয়ারল্যান্ড থেকে তোমার হচ্ছে এটা নেওয়া হয়েছে, ডিপিএসপিটাকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। কিন্তু এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্যগুলো লেখা রয়েছে কোথায়, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি কি করা হবে, বা একটা রাষ্ট্রকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে তুমি গরিবি হাটাও, প্রত্যেকের জন্য ঘর তৈরি করো, এই যে সেট অফ ইনস্ট্রাকশন উদ্দেশ্য দেবে, সেই উদ্দেশ্যগুলা কোথায় লেখা থাকবে, কোথায় লেখা আছে? ওগুলা বলো নির্দেশমূলক নীতিতে। ওগুলো নির্দেশমূলক নীতিতে লেখা আছে। এবার ওই যে নির্দেশমূলক নীতি ডিপিএসপির ধারণা, যে একটা ডিপিএসপির প্রয়োজন রয়েছে, সেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কিন্তু ওর মধ্যে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেই যে পরিকল্পনাটা হবে, যে উদ্দেশ্যগুলো দেয়া হবে, এটা 5 বছরেরই হবে, 3 বছর 4 বছর নয়, 5 বছরেরই হবে। একটা টার্ম 5 বছর ধরে চলবে, এই যে ধারণা, এটা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে। দুটোর মধ্যে গুলোবে না। ডিপিএসপির ধারণা বললে অবশ্যই আয়ারল্যান্ড, কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা বললে সোভিয়েত ইউনিয়ন। আবার যদি বলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য, তখন সেগুলো কোথায় রাখা রয়েছে, সেগুলো ডিপিএসপি তে রয়েছে। এবার বোঝা গেছে? ডাউটটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। এবার দেখো, এবার আমাদের গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন। ওকে, দেখো এই যে কমিটির কথা আমি বলেছিলাম, কমিশনের মধ্যে যেন গুলিয়ে না যায়। এই যে যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন, এটা গঠিত হলো কবে? 1950 সালের 15ই মার্চ। স্বাধীন ভারতে প্রথম যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গঠিত হয়। দেখো দুটোর মধ্যে পার্থক্য আমি আবার বলছি। যদি প্ল্যানিং কমিশন বলা হয় তখন 1950 সালে হবে জওহরলাল নেহেরু, আর যদি বলা হয় প্ল্যানিং কমিটি তখন 1938 সালে হবে জওহরলাল নেহেরু। দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়। প্ল্যানিং কমিটি 1938, প্ল্যানিং কমিশন 1950। প্রত্যেকে এটা কেয়ারফুলি মনে রাখবে, এটা যেন গুলিয়ে না যায়। ওকে, প্রথম চেয়ারম্যান হয়েছিল, এবং এই যে প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল তার প্রথম চেয়ারম্যান ছিল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এবং এই যে চেয়ারম্যান নিযুক্ত হয়, এটা সবসময় প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান যে প্রধানমন্ত্রী হয়, সে তার পদাধিকার বলেই কিন্তু প্রধানমন্ত্রী হয়ে যায়। এবং এই পদাধিকার বলে কেউ যদি কোনো পোস্ট পেয়ে থাকে, তখন তাকে কি বলা হয়, কি পোস্ট বলা হয় সেটাকে মনে আছে? এক্স অফিসিও। একদম, এক্স অফিসিও চেয়ারম্যান বলা হয়ে থাকে। কেউ যদি তার পদাধিকার বলে কোনো পোস্ট পেয়ে থাকে, তখন তাকে এক্স অফিসিও চেয়ারম্যান। এই জন্য উপরাষ্ট্রপতিকে আমরা রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান বলে থাকি। এবার এই যোজনা কমিশন দেখো একটা সংবিধান বহির্ভূত সংস্থা, যেটাকে আমরা নন কনস্টিটিউশনাল বডি বলে থাকি। অর্থাৎ যোজনা কমিশনের উল্লেখ কিন্তু আমাদের এর মধ্যে নেই, কনস্টিটিউশনের মধ্যে নেই। এই জন্য এটা একটা সংবিধান বহির্ভূত সংস্থা, নন কনস্টিটিউশনাল বডি। ফলে যদি যোজনা কমিশনকে ভাঙার প্রয়োজন হয়, তাহলে কিন্তু সংসদের অনুমোদনের কোনো প্রয়োজন নেই। এবং নেই বলেই
এটাকে ভেঙে দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে ভাঙা হয়েছে যোজনা কমিশন, বলার আগে বলতে পারবে কেউ? এবং ভেঙে কি আনা হয়েছে? 2014 সালে নীতি আয়োগ আনা হয়েছে। 2014 সালে প্ল্যানিং কমিশনকে ভেঙে 2015 সালের 1 জানুয়ারি থেকে নীতি আয়োগকে নিয়ে আসা হয়। এবং এর জন্য কিন্তু যেহেতু নন কনস্টিটিউশনাল বডি, এর জন্য সংবিধানের বহির্ভূত সংস্থা হওয়ার জন্য পার্লামেন্টের অনুমোদনের কিন্তু কোনো প্রয়োজন হয়নি। ওকে, এবার দেখো একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ বলো বলো। নন কনস্টিটিউশনাল আর নন স্ট্যাটিউটারি বডির মধ্যে পার্থক্য কি? নন স্ট্যাটিউটারি বডি যেটা হচ্ছে স্বায়ত্ত শাসন, মানে হচ্ছে যেটাকে বলা হয় যে অটোনোমাস বডি, ঠিক আছে? অটোনোমাস বডির মধ্যে দেখো নন কনস্টিটিউশনাল বডি সেগুলো হয়ে থাকে যেগুলোতে যার হেড হয়ে থাকে কোনো না কোনো এর সাথে যুক্ত ব্যক্তি। মানে একটা বডি তৈরি করা হলো, এই যেমন WBSSC যেটা তৈরি করা হয়েছিল, মমতা ব্যানার্জি তৈরি করেছিল, সেটা নন কনস্টিটিউশনাল বডি বলবে না একটা হচ্ছে আরেকটা তুমি কি বললে যে অটোনোমাস বডি যেটা বললাম? নন স্ট্যাটিউটারি মানে নন অবিধিবদ্ধ স্ট্যাটিউটারি, সংস্থা যেটা। অবিধিবদ্ধ। দুটোর মধ্যে পার্থক্য দেখো, অবিধিবদ্ধ সংস্থা সেটাই হয়ে থাকে যেটা তোমার কি, যে যার হেড বলো বা যার বলো কোনো না কোনো মন্ত্রী হবে না। মানে নন কনস্টিটিউশনাল বডি, দেখো এর মধ্যে প্রধানমন্ত্রী থাকবে বা যে কোনো মন্ত্রী নন কনস্টিটিউশনাল বডির মধ্যে থাকবে। কিন্তু যেগুলা নন স্ট্যাটিউটারি বডি হয়ে থাকে সেখানে কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী নাও থাকতে পারে এবং সেটা কোনো না কোনো সংস্থা সেটাকে মেনটেন করতে পারে। যেমন অটোনোমাস বডির মধ্যে আমরা যদি বলি এরকম এর বলতে পারি তোমার বলো এই স্টেট কর্পোরেশন, যেগুলো হচ্ছে ইলেকট্রিসিটি যে ডিপার্টমেন্ট, সেটা কিন্তু নন তোমার হচ্ছে অটোনোমাস বডি। মানে মানে যেটা ওখানে কি হয় যে ওখানে কোনো যে মন্ত্রী থাকবে, যে মমতা ব্যানার্জি থাকবে সেটা নয়, ওটা আমি যে কোনো একজনকে বসিয়ে দিতে পারি। মানে সে তারা কোনো রকম নিজেরাই সব সিদ্ধান্ত নিতে পারে। নিজেরাই সব সিদ্ধান্ত নিতে পারবে, সেটাকে নন স্ট্যাটিউটারি বডি বলা হয়। আর নন কনস্টিটিউশনাল বডির ক্ষেত্রে, কারণ এই নন কনস্টিটিউশনাল বডি কোনো না কোনো উন্নয়ন বা এমন কোনো কাজের সাথে যুক্ত থাকবে যার টাকার মঞ্জুরি কিন্তু সংসদ থেকে আসবে। ওকে, কিন্তু যে অটোনোমাস বডি তার মঞ্জুরি কিন্তু সংসদ থেকে আসবে না। সেটার জন্য কেউ যদি মনে করে পাবলিক ফান্ড থেকে বা প্রধানমন্ত্রী যদি মনে করে তার নিজস্ব ফান্ড থেকে টাকা দেবে, সেভাবে দিতে পারে। মানে পাবলিক ফান্ড থেকে চাইলে সে টাকা দিতে পারে। দুটোর পার্থক্য এটা, বুঝে গেছে? হ্যাঁ। ওকে, এবার দেখো যোজনা কমিশনের পরে গঠন করা হলো এনডিসি। এই এনডিসির এক্সাম হয়ে থাকে, খুব গুরুত্বপূর্ণ এক্সাম হয়ে থাকে, যেটা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এই এনডিসি 1952 সালে জাতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হয়। এই কাউন্সিল গঠন করার মূল উদ্দেশ্য ছিল যে যোজনা কমিশন যে রয়েছে তার সমস্ত পরিকল্পনা বা সিদ্ধান্তকে অনুমোদন দেওয়া। তাহলে এই যে একটা পরিকল্পনা করা হবে, যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন একটা করবে, তাকে অনুমোদন দিতে গেলে বা তার সমস্ত টাকার মঞ্জুরি দিতে গেলে একটা কাউন্সিল বা পর্ষদ দরকার, যারা দেখবে যে সে ঠিকঠাক ভাবে করছে কিনা বা সেই জায়গায় ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে কিনা। তাহলে সেই যোজনা কমিশনের যে পরিকল্পনা বা সিদ্ধান্তগুলো হবে সেগুলোকে অনুমোদন দেওয়ার জন্য এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছিল। ওকে, খুব গুরুত্বপূর্ণ। এবং এটা দেখো একটা নন স্ট্যাটিউটারি বডি। দুটোর মধ্যে পার্থক্য এটা, এখানে লেখা নেই, এটা লিখে দিচ্ছি। এটা ছিল একটা নন স্ট্যাটিউটারি বডি। স্যার বলছি বলো যারা বলো। অটোনোমাস বডি হয় তারা কি হুম, সুপ্রিম কোর্ট হাইকোর্টের মানে কোনো রায় থাকলেও তার সেটা বিরুদ্ধাচরণ করতে পারে? বিরুদ্ধচারণ করতে পারবে না। মানে মানে ব্যাপারটা স্যার কি আমি বলতো, একটা এই কেস জায়গা দেখেছিলাম স্যার, একটা যে হুম, উড়িষ্যা হুম, হাইকোর্টে হয়েছিল, সেখানে মানে নিয়ম ছিল যে পেপারে বেরিয়েছিল যে যারা হায়ার এডুকেটেড তারা কোনো লোয়ার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, দিল্লি হাইকোর্ট বলেছিল না উড়িষ্যা হাইকোর্ট কি, হুম। কিন্তু সেই অটোনোমাস বডিটা স্থির করেছিল কোনো হায়ার এডুকেটেডরা মানে লো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে ওই নোটিশটা কি স্যার অবৈধ ছিল? না, অ্যাকচুয়ালি দেখো কোনো কিছু এইভাবে তো মানে কোর্ট রায় দেওয়ার পরে ওদের কথাতে বন্ধ হয়ে গেছে। কিন্তু স্যার তাকে চাকরি থেকে কিন্তু খারিজ করা হয়েছিল, মানে হাইকোর্টের র্যাঙ্কের সাথে অ্যাপ্লাই করেছিল, মানে হাই হ্যাঁ, এডুকেটেড হওয়ার সত্ত্বেও লোয়ার পোস্টে, কিন্তু হ্যাঁ। ওই বডিতে বলা ছিল কোনো হায়ার এডুকেটেড অ্যাপ্লাই করতে পারবে না। তারপর সে যে ছেলেটা যে চাকরিতে মানে ও যে অসৎ উপায় নিয়েছিল সেখানে চাকরিটা ক্যান্সেল হয়েছিল, ও যেহেতু হাই এডুকেটেড ছিল। হ্যাঁ,
তাহলে স্যার ওটা কি অটোনমাস বডি বলে সম্ভব হয়েছিল? অ্যাকচুয়ালি দেখো, অটোনোমাস বডির মধ্যে তারা যদি সাপোজ কেউ যদি একদম রুলস রেগুলেশন বলে দিয়েছে যেখানে হায়ার এডুকেটেডরা দিতে পারবে না, মানে তোমার ফর্ম ফিল আপের সময় বলা রয়েছে যারা হচ্ছে ডিএলএড রয়েছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তুমি যদি বিএড হয়ে সেখানে অ্যাপ্লাই করে দাও তাহলে সেই জায়গায় অটোনোমাস কেন, যে কোনো বডি তোমাকে খারিজ করতে পারবে। কারণ কিন্তু স্যার ওদের হাইকোর্টের রায় ছিল, হাইকোর্ট বলেছিল কোনো হায়ার এডুকেটেড লোয়ার পোস্টে অযোগ্য হতে পারে না। এবার সেটা তো এরকম তো হওয়ার কথা নয়, কারণ দেখো যেগুলো মোটামুটি অ্যাডভার্টাইজমেন্ট থাকে এটা অটোনোমাস বডির ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। আচ্ছা যদি থাকে একটু দেখে আমাকে আর্টিকেলটা পাঠাবে তো, আমি ঠিক আছে? ওইটাই একটু জানছিলাম আর আর্টিকেলটা কি, যদি অটোনমাস পাও, বডি কেমন পাওয়ার থাকে। পাওয়ার পাওয়ার দেখো যেটা ডিটারমাইন করা থাকে যে মানে এই দেখো এই অটোনোমাস যে নন স্ট্যাচুটারি বডি হয় তার পাওয়ারটা ডিটারমাইন করে থাকে এই যে প্রধানমন্ত্রী যারা হবে সে একটা অটোনোমাস বডি তৈরি করলো, সেই জায়গায় পাওয়ার দিয়ে থাকবে যে বিভিন্ন ক্ষেত্রে যেমন এই যেরকম নন স্ট্যাচুটারি বডির মেম্বার চাইলে কোনো রাজ্যের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু হতে পারে। যেমন এনডিসির যে মেম্বার থাকে সেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কিন্তু এনডিসির সদস্য হয়ে থাকে। মানে এই জায়গায় যে মানে এই জায়গার ক্ষেত্রে দেখো কেন্দ্রশাসিত অঞ্চল বলো রাজ্য থেকে বলো এর মুখ্যমন্ত্রী বলো প্রধানমন্ত্রী বলো এরাও কিন্তু এই নন স্ট্যাচুটারি বডিটার একজন মেম্বার হিসেবে থাকতে পারে। ফলে কি হয় বলতো, এদের পাওয়ার অবশ্যই থাকে কিন্তু মানে কোর্টের বিরুদ্ধে এগেনস্টে কিছু করে দেওয়া যে কোর্ট রায় দেওয়ার পরেও ওরা খারিজ করতে পারবে এটা কিন্তু হতে পারে না। একটু দেখে বলবে, কারণ যে কোনো বডি যেই হোক কোর্ট যদি রায় দেয় না সবাইকে সেটা মান্য করতেই হবে। হাইকোর্ট বলো সুপ্রিম কোর্টের রায়কে স্যার খারিজ, আমিও তো সেটাই জানতাম। হ্যাঁ কারণ জুডিশিয়াল পাওয়ারটা এমনই আছে না, জুডিশিয়াল পাওয়ারকে অমান্য কেউ কিন্তু করতে পারবে না। এবার তুমি কিভাবে দেখেছো আমি তো সেটা বুঝতে পারছি না, তো যদি কোথাও দেখতে ব্যাংকিং পাও পোস্ট ছিল, ব্যাংকের গ্রুপ ডি, আমি স্যার পাঠাবো তাহলে আপনাকে। আচ্ছা ঠিক আছে একটু পাঠাবে তো কি জিনিসটা ছিল, ঠিক আছে একটু পাঠাবে আমি দেখে নেবো। কিন্তু নন স্ট্যাচুটারি বডির মধ্যে এভাবে পাওয়া নেই যে কোর্টের রায়কে অবমাননা করা, এটা কিন্তু হয় না জেনারেলি, ঠিক আছে। আচ্ছা, তো এনডিসি যেটা হচ্ছে 1952 সালে এনডিসি গঠন করা হলো যোজনা কমিশনের পরিকল্পনা বা সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য। এবার আমরা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দেখব যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরপর কি হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা জানবো, ইনফরমেটিভ ওয়েতে আমরা পরপর জানবো এবং শেষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাওয়ার পরে আমরা তার কিছু গুরুত্ব সম্পর্কে জানবো যে কেন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রয়োজন কি ছিল বা এর জন্য কি কি জিনিস হয়েছে, আমাদের কি অর্থনৈতিক উন্নয়ন তার জন্য হয়েছে, দারিদ্রতা দূরীকরণ কি হয়েছে, জীবনযাত্রার মান উন্নয়ন কি হয়েছে, সেগুলো নিয়ে আমরা একটা অ্যাটলাস ক্রিটিসিজম করব। ওকে, তো সেগুলো সম্পর্কে একটু ক্রিটিসিজম আমরা একদম শেষে গিয়ে করব। তো এবার আমরা মেন কোশ্চেন ঢুকছি যেখান থেকে আমাদের কোশ্চেন আসে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় 1951 সালে এবং যেহেতু পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে 5 বছরের হবে এবং সময়কাল দেখো 1 এপ্রিল থেকে 1951 থেকে 31 মার্চ 1956। আচ্ছা কেউ বলতে পারবে কেন 1 এপ্রিল হয়েছে, অন্য কোনো ডেট নয় কেন? এটা ফিনান্সিয়াল ইয়ার স্টার্টিং হয়। বাহ, আগে ফিনান্সিয়াল ইয়ার ধরা হতো 1 এপ্রিল থেকে 31 মার্চ অব্দি। আচ্ছা আগে ধরা হতো এখন কি নেই? স্যার আমি লাস্ট শুনেছিলাম যে ওটা চেঞ্জ করার মানে পরিকল্পনা একটা নিচ্ছে যে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর অব্দি। মানে তো এখনো ওটাই আছে যে মানে এটাই এটা ছিল সেটাই এখন আছে। ওকে ওকে, সেটাই আমি জানতে চাইছি। চেঞ্জ তো হয়নি আমি তো জানি, পরিকল্পনা তো অনেক কিছুই নিচ্ছে, এখনো চেঞ্জ হয়নি। এটা যেহেতু ফাইন্যান্সিয়াল ইয়ার হয়ে থাকে এই জন্য 1 এপ্রিল 1951 থেকে 31 মার্চ 1956 অব্দি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। এবং এখানে দেখো প্রায় আমাদের পড়তে হয় কিরকম কোশ্চেন আসে যে কোন মডেলের উপর ভিত্তি করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের, কিন্তু এই মডেল কোন মডেলের উপর ভিত্তি করে এগুলো গঠন হয় সেগুলো যেখানে যেখানে মেনশন পাবো খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব বা জোর দেওয়া হয়েছিল এগ্রিকালচারের উপর।
আমরা যদি বলি স্পেসিফিক ভাবে এগ্রিকালচার এবং ইরিগেশনের ওপর, মানে ইরিগেশন হচ্ছে যেটাকে সেচ বলা হয়ে থাকে, সবচেয়ে বেশি পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল এগ্রিকালচার এবং ইরিগেশনের ওপর, মানে কৃষি এবং সেচের ওপর। এবং সেই জন্য সেচের উপর জোর দেওয়ার কারণে এই সময় বিভিন্ন নদী পরিকল্পনাগুলো উঠেছিল, তার মধ্যে ভাকরা নাঙ্গল ড্যাম, হীরাকুদ ড্যাম, মেটুর ড্যাম, দামোদর ভ্যালি কর্পোরেশন যেটাকে ডিভিসি বলা হয়, এগুলো সব প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই সম্পর্কিত বা সম্পূর্ণ হয়েছিল। এবং গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখো, এই সময় সমষ্টি উন্নয়ন কর্মসূচি নেওয়া হয় 1952 সালে, যেটাকে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট বলা হয়ে থাকে। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট বলতে কি, একটা মানে জায়গা যেখানে কোনো একটা মানে কমিউনিটির লোক বসবাস করছে, তাদেরকে একসাথে উন্নতি করা, এই জন্য সমষ্টি উন্নয়ন কর্মসূচি যেটাকে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট বলা হয়। এবং এই পরিকল্পনাটা নেওয়া হয়েছিল 1952 সালে। 1952 সালে প্রথম মানে এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া হয়েছিল, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবং সেই রেসপেক্টে দেখো 1952 সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে সাথে ভারতে প্রথম পরিবার পরিকল্পনা যেটাকে ফ্যামিলি প্ল্যানিং গ্রহণ করা হয় ভারতে প্রথমবার, খুব ইম্পর্টেন্ট। ভারতে প্রথম পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করা হয় কত খ্রিস্টাব্দে? 1952 সালে। এবং এটা ছিল দেখো বিশ্বের প্রথম পরিবার পরিকল্পনা নীতি। এর আগে কখনো কোনো দেশ পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করেনি, যে ফ্যামিলির মধ্যে যে এতগুলো বাচ্চা থাকবে বা এতগুলো সেই সমস্ত কিছু ব্যাপার, বা ফ্যামিলির মধ্যে ফাইন্যান্সিয়াল যে ব্যাপার স্যাপার গুলো থাকে, সেই পরিকল্পনা, একটা ফ্যামিলি কিভাবে গঠিত হবে, সেই জায়গায় নিউট্রিশন, সেই সম্পর্কিত যে নীতি, এটা প্রথম ভারত কিন্তু গ্রহণ করেছিল পৃথিবীর মধ্যে প্রথম 1952 সালে। এবং এই সময় দেখো পশ্চিমবঙ্গে ভূ সম্পত্তি গ্রহণ আইন, যেটাকে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, এই সময় গ্রহণ করা হয়। পাস কিন্তু হয়নি, অ্যাক্টকে গ্রহণ করা বলেছে। পাস হওয়া আর গ্রহণ করার মধ্যে পার্থক্য আছে, পাস কিন্তু পরে হবে। এবং ভূমি সংস্কার আইন, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের পরে 1956 সালে গঠিত হয়। ওকে, এবং এই আইনটা, এই ল্যান্ড রিফর্ম অ্যাক্টের আইন প্রণীত হয় 1953 সালে, এবং এই আইনটা প্রবর্তিত হয় 1954 সালে। এই ল্যান্ড রিফর্ম অ্যাক্টের মধ্যে বিষয়বস্তু আমরা যে এগ্রিকালচার চ্যাপ্টারটা আমরা পরে পড়বো, সেই এগ্রিকালচার চ্যাপ্টারে আমরা এই ল্যান্ড রিফর্ম অ্যাক্টের মাধ্যমে জমির উপর যে সত্ত্বের কথা বলা হয়েছে, কার কতটা জোত থাকবে বা জমির পরিমাণ কতটা নির্ধারিত হবে, সেই সম্পর্কে আমরা এই ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্টের মধ্যে পড়বো। এবং পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন হয়েছিল 1956 সালে। 1956-এ পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন প্রবর্তিত হয়, যেটা এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ে। এরপর গঠিত হয় ভারতে প্রথম ফাইন্যান্স কমিশন, যেটা 1951 সালে ভারতে প্রথম ফাইন্যান্স কমিশন গঠন করা হয়। এই ফাইন্যান্স কমিশনের কাজ কেউ বলতে পারবে? আমি বলার আগে বলো, কার আইডিয়া আছে নাকি বলো। তাই কি? তাহলে ফাইন্যান্স কমিশন প্রত্যেক বছর গঠিত হয়? তাহলে অর্থমন্ত্রী কি করে? মানি অ্যালোকেট করা, বিভিন্ন প্ল্যানিং গুলোর জন্য যে মানিটা সঞ্চিত তহবিল, তারপর আরো যে তহবিল গুলো থাকে সেখানে মানে আর্থিক বন্টন সুনিশ্চিত করা। আচ্ছা, বাকি আর কি কার কি ধারণা আছে বলো, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। যার যেটা ধারণা আছে বলো, কনসেপ্ট ক্লিয়ার করে না, আমি বলে দেবো এখানে। ফাইন্যান্স কমিশন চ্যাপ্টারটাও আমরা পড়বো, এটা চ্যাপ্টারটা আমাদের পাবলিক ফাইন্যান্স বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে আমরা পড়বো। দেখো, ফাইন্যান্স কমিশন প্রতি 5 বছর অন্তর গঠিত হয়। কি কারণে? যে এর পরের যে আমি একটা কমিশন এখন গঠন করা হলো, সেই কমিশন অনুযায়ী 5 বছর ধরে যেটাকে কালচার করা হবে, যে ভারতে কোন জায়গায় স্যালারি স্ট্রাকচার কিরকম হওয়া উচিত, এগ্রিকালচার কিরকম হওয়া উচিত, ইন্ডাস্ট্রি। এটা কি পাবলিক অ্যাকাউন্টস কমিটি? না, পাবলিক অ্যাকাউন্টস কমিটি একটু আলাদা। পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেটা রাজ্যসভার কমিটি হয়ে থাকে, সেটা কি করে, যে বিভিন্ন বিল টিল থাকে না, যে বিভিন্ন বিলের মাধ্যমে যে বাজেট
ব্যাপারগুলো রয়েছে সেইগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যে রাজ্যসভায় যে বিলগুলো যায় সেই বিলের রেসপেক্টে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই বিল সিলেক্ট করে। ওই পাবলিক অ্যাকাউন্টস কমিটির মধ্যে বিল সিলেক্টিং কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি রয়েছে, সেগুলো সেটা আলাদা। ফাইন্যান্স কমিশনের থেকে এটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, ফাইন্যান্স কমিশন কি করে দেখবে, এই যে বলে না পে কমিশন বসে, একটা কথা শুনেছো পে কমিশন? হ্যাঁ। ওই যে পে কমিশন মানে ফাইন্যান্স কমিশনকেই পে কমিশন বলা হয়। এখান থেকে নির্ধারণ করা হয় যে বেতন স্ট্রাকচার কিরকম হওয়া উচিত, এবং তার রেসপেক্টে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে একটা নোটিশ পাঠানো হয় বা রিপোর্ট পাঠানো হয়। এই রিপোর্টের ভিত্তিতে স্যালারি ইনক্রিমেন্ট করা হয়, বা কোন অ্যালোকেশনে যে এগ্রিকালচার খারাপ হচ্ছে তাহলে এগ্রিকালচারের জন্য কিছু মানে দরকার, যে কোনো রিফর্ম দরকার, সেগুলো ফাইন্যান্স কমিশন গঠন করে থাকে। আমরা পড়বো কেলকার কমিটি সম্পর্কে পড়বো, গ্যাডগিল ফর্মুলা সম্পর্কে পড়বো। ফাইন্যান্স কমিশনে প্রচুর জিনিস আমাদের পড়তে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের দেখো এই চ্যাপ্টারটা আমাদের ইনফরমেশন প্রচুর থাকবে, জিনিসগুলো আমি যতটা সম্ভব কম করে এখানে বলবো, কারণ এগুলো সম্পর্কে ডিটেলস আমরা চ্যাপ্টারের মধ্যে গিয়ে পেয়ে যাবো। ওকে, এবার দেখো এই সময় 1953 সালে প্রথমবার এস্টেট ডিউটি বা সম্পদ কর চালু করা হয়। অর্থাৎ তোমার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি থাকার ভিত্তিতে তোমাকে সরকারকে কিছু ট্যাক্স দিতে হবে, সেটাকে আমরা এস্টেট ডিউটি বলে থাকি। এবং এটা পাস করা হয়েছিল দেখো 1953 সালে এস্টেট ডিউটি চালু করা হয়। ওকে, এবং বিভিন্ন গ্রামের ক্ষুদ্র শিল্প এবং গ্রামীণ শিল্পের উন্নতি করার জন্য কমিটি গঠন করা হয়, যেটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। স্মল স্কেল ইন্ডাস্ট্রি মানে ক্ষুদ্র শিল্পের উন্নয়ন কমিটি বলা হয়, যেটা নাম বা নেম হিসাবে বলা হয় কার্ভে কমিটি। খুব ইম্পর্টেন্ট এই কমিটিগুলো, আমি তোমাদের স্ট্যাটিক জিকে তে আলাদা করে কমিটিগুলোকে আলাদা করে লিখে দেবো। মুখার্জি কমিশন, কার্ভে কমিশন, প্রত্যেকটা কার কার সাথে যুক্ত রয়েছে এগুলো কিন্তু আমাদের মাঝে মাঝে পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু আমি তোমাদের এগুলো লিখে দেবো কোন কমিশন কার সাথে যুক্ত। এমনি আলাদা করে লেখালে মনে থাকাটা খুব সমস্যার ব্যাপার, যদি পড়তে পড়তে মনে রাখি সেগুলো মনে রাখাটা একটু সহজ হয়ে থাকে। তো মনে রাখবে কার্ভে কমিটি যেটা, সেটা ছিল এই এগ্রিকালচার উন্নতির জন্য বা কৃষি আমাদের এগ্রিকালচার উন্নতির জন্য, গ্রামীণ শিল্প বা কুটির শিল্পের উন্নতির জন্য যে কমিটি গঠন হয় সেটা কার্ভে কমিটি নামে গঠিত। ইউনিভার্সিটিতে আমরা পড়েছি, সেজন্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যেটা ইউজিসি বলা হয়, এই ইউজিসি গঠন করা হয় 1956 সালে। ওকে, এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ক্ষেত্রে ভালো উৎপাদন হওয়ার জন্য নির্ধারিত লক্ষ্য পূরণে সাফল্য লাভ করে। অর্থাৎ যেটা টার্গেট ছিল যে আমাদের এই জায়গা বা এতটা জায়গা আমাদের হচ্ছে দরকার রয়েছে বা আমরা ডেভেলপমেন্ট করতে চাই, এই কারণে যতটা আমাদের এগ্রিকালচার সেইভাবে স্যাটিসফাই হয়েছিল বলে আমাদের যে টার্গেট ছিল যে আমাদের ডেভেলপমেন্ট এত % করতে হবে, আমাদের জিডিপি রেট এত % করতে হবে, সেটা কিন্তু ফুলফিল হয়েছিল। এই জন্য কৃষিক্ষেত্রে ভালো উৎপাদনের জন্য এই পরিকল্পনা নির্ধারিত লক্ষ্য পূরণ করতে হয়েছিল। সেগুলো আমরা একদম লাস্টে আমরা হচ্ছে লিস্ট বলে দেবো, যেখানে প্রত্যেকটা প্ল্যানিং এর কি কতটা টার্গেট ছিল, কার কতটা অ্যাচিভ হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু জানবো। ওকে, এই পরিকল্পনা কৃষি ক্ষেত্রে ভালো প্রোডাকশনের জন্য কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলতা লাভ করেছিল। ওকে, দেখো নেক্সট আমরা দেখবো এবার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1956 সালে করা হয়। 1956 সাল থেকে 1961 পর্যন্ত হয়। দ্বিতীয় পরিকল্পনার মডেল ভেরি ইম্পর্টেন্ট, প্রশান্ত চন্দ্র মহালানবিশ মডেল বা পিসি মডেলের উপর বা মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে এই পরিকল্পনা গঠিত হয়। এবং এই মডেল অনুযায়ী দেখো ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করে দেশে অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত করা ছিল মূল উদ্দেশ্য। দেখো প্রথম যে পরিকল্পনা ছিল সেখানে এগ্রিকালচারের উপর গুরুত্ব আরোপ করা হয়, কিন্তু সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়। খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে,
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল কৃষির উপর ভিত্তি করে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্পের উপর ভিত্তি করে। জেনারেলি যদি বলে কোন শিল্প, বলবো ভারী শিল্পের উপর ভিত্তি করে। পার্টিকুলারলি কিন্তু কোশ্চেন থাকবে এইভাবে কিন্তু। তো ভারী শিল্পের উপর ভিত্তি করে আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। এবং এই জন্য দেখো শিল্পক্ষেত্রে বিগ পুশ দিয়ে অর্থনৈতিক উন্নয়নে পৌঁছে দেওয়ার নীতি ছিল দ্বিতীয় যোজনাকালে। আচ্ছা, এই বিগ পুশ নিয়ে কার কি মতামত বলো? হোয়াট ইজ বিগ পুশ? কার কি ধারণা আছে বলো, কোনো অসুবিধা নেই, বলো। যেটা মনে হচ্ছে সেটাই বলো, না জানলেও বলো, যেটা মনে হচ্ছে সেটা বলো। হোয়াট ইজ বিগ পুশ? বিগ বুস্ট মানে একটা বড় রকম ইনভেস্টমেন্ট করা হয়েছিল আর কি। বাহ, ভেরি গুড, একদম কারেক্ট উত্তর বলে দিয়েছো। মানে এই যে বড় ইনভেস্টমেন্ট কথাটা বলে দিয়েছো কারেক্টলি, আর কিছু এক্সপ্লেন করার দরকার নেই। যে বিগ বুস্ট মানে কি, কোনো একটা ইন্ডাস্ট্রি যদি লস করছে তাহলে সেই জায়গায় তাকে যদি হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্ট করে দেওয়া হয়, তাহলে তার কিন্তু ডেভেলপমেন্টটা খুব হওয়ার সম্ভাবনা থাকে। কারণ জেনারেলি কখন লস করে, যদি সাফিসিয়েন্ট ক্যাপিটাল না থাকে তখন কিন্তু সেই কোম্পানি বারবার লস করে। তাহলে এখানে বিগ বুস্ট মানে বিগ ইনভেস্টমেন্টের কথাই বলা হচ্ছে। একদম বিগ ইনভেস্টমেন্ট বলে দিয়েছো, বিগ বুস্ট একদম স্যাটিসফাই। ওকে, বাট এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখো দুর্গাপুর, রাউরকেল্লা এবং ভিলাইতে গ্রেট ব্রিটেন, জার্মানি এবং রাশিয়ার সহায়তায় লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছিল। দুর্গাপুরের ব্রিটেনের সহায়তায়, রাউরকেল্লাতে জার্মানির সহায়তায়, ভিলাইতে রাশিয়ার সহায়তায় তিনটে জায়গায় তিনটে কারখানা গড়ে উঠেছিল। আমরা ইন্ডাস্ট্রি চ্যাপ্টার পড়বো, তখন এই ইন্ডাস্ট্রি সম্পর্কে লৌহ ইস্পাত কারখানাগুলো কিভাবে হেল্প করেছিল, বা এখান থেকে পাবলিক মানে কিভাবে সেগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং, পিএসইউ হলো, সেল কিভাবে গঠিত হলো, ভিল কিভাবে গঠিত হলো, সেগুলো সম্পর্কে আমরা ইন্ডাস্ট্রি চ্যাপ্টার পড়বো, সেখানে আমরা একটু ভালো করে জানবো। এখানে মনে রাখবো শুধু লৌহ ইস্পাত কারখানা, এই যে দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাইতে যে লৌহ ইস্পাত কারখানাগুলো গড়ে উঠেছিল সেটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছিল। এবং 1956 সাল থেকে 1956 থেকে স্টেট ব্যাংক, ভারতের যে স্টেট ব্যাংক রয়েছে সে তার কার্যকলাপ শুরু করে। স্টেট ব্যাংক অ্যাক্টিভলি কাজ করা শুরু করে 1956 থেকে। এটা স্টেট ব্যাংকের আগে কি নাম ছিল, স্টেট ব্যাংক আস্তে আস্তে কিভাবে ভারতের প্রধান ব্যাংক হলো, সেগুলো আমরা ব্যাংকিং চ্যাপ্টারটায় যখন পড়বো সেখানে আমরা ডিটেলসে জানবো। এলআইসি, যেটা ভারতের জীবন বীমা নিগম এলআইসি বলা হয়ে থাকে, সেই এলআইসি তার কাজ করা শুরু করে 1956 সাল থেকে। ভারতের জীবন বীমা নিগম, যেটাকে এলআইসি বলা হয়, এই এলআইসি নিজের কার্যকারিতা শুরু করে 1956 থেকে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে। এবং 1957 সালে অর্থনীতিবিদ ক্যালডরের সুপারিশে বার্ষিক কর বা অ্যানুয়াল ট্যাক্স ব্যবস্থা চালু করা হয়। খুব গুরুত্বপূর্ণ, কার সুপারিশে বার্ষিক কর ব্যবস্থা বা অ্যানুয়াল কর ট্যাক্স ব্যবস্থা চালু করা হয়? অর্থনীতিবিদ ক্যালডরের সুপারিশে। অর্থাৎ বার্ষিক কর কি, প্রত্যেক বছরের শেষে আমরা যে ইনকাম ট্যাক্স দিয়ে থাকি বা বিভিন্ন ক্ষেত্রে যে ট্যাক্স দিয়ে থাকি, সে বার্ষিক ট্যাক্স বা অ্যানুয়াল ট্যাক্স, এটা চালু হয়েছিল ক্যালডরের সুপারিশে। এবং একটা খুবই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছিল ভারত এবং আমেরিকার মধ্যে 1956 সালে, সেটা হচ্ছে PL 480 চুক্তি। PL 480 চুক্তি স্বাক্ষরিত হয় ভারত এবং আমেরিকার মধ্যে। খুব গুরুত্বপূর্ণ PL 480 চুক্তি। এই চুক্তি অনুযায়ী কি, যে ভারত আমেরিকা থেকে কম টাকা এবং সুবিধাজনক শর্তে উদ্বৃত্ত খাদ্যশস্য আমদানি করতে পারবে। অর্থাৎ যে মানে আমেরিকাতে যে মানে খাবারগুলো উদ্বৃত্ত হচ্ছে, মানে বেশি হচ্ছে, সেই টাকাগুলো ইন্ডিয়া কম টাকাতে এবং সুবিধাজনক শর্তে আমদানি করতে পারবে। এই জন্য দেখবে জেনারেলি যেগুলো ফরেন কান্ট্রিতে যেসব ড্রাগস বলো বা খাওয়ার বলো যেগুলো ব্যান্ড হয়ে গেছে, সেগুলো ইন্ডিয়ান কোম্পানিতে, ইন্ডিয়াতে এসে সেগুলোকে একদম নতুন ভাবে হয়। যেমন ম্যাগি, ম্যাগি আমরা একদম চেটে ফুটে খাই, কিন্তু ম্যাগি আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ব্যান্ড করা রয়েছে। কিন্তু যেহেতু অলরেডি ম্যাগি তৈরি হয়, তো ম্যাগি কোম্পানি কি লস করবে? এই জন্য সবকিছু ইন্ডিয়ান লোককে খাওয়া, কারণ ইন্ডিয়া হচ্ছে সর্বভোগ প্রাণী। তো প্রথমবার এখানে দেখো 1956 সালে ভারতের দ্বিতীয় শিল্পরীতি ঘোষণা হয়। প্রথম শিল্পরীতি কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়েছিল বলতে পারবে?
প্ল্যানিং এর মধ্যে ছিল না। বলো বলো। 1948, বাহ, ভেরি গুড। তখন আমাদের শিল্পমন্ত্রী কে ছিল? বলো বলো, বলা উচিত। শ্যামাপ্রসাদ মুখার্জি। বাহ, শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং 1956 সালে ভারতের দ্বিতীয় শিল্পরীতি ঘোষণা করা হয় এবং এই শিল্পরীতিতে দেশের গুরুত্বপূর্ণ শিল্পগুলিকে রাষ্ট্রায়ত্তকরণের মাধ্যমে সরকার নিয়ন্ত্রিত অর্থনীতি ব্যবস্থা গড়ে তোলে। এখানেই বলা আছে, দেখো, এখানে দ্বিতীয় শিল্পনীতি গ্রহণের মাধ্যমে যেসব গুরুত্বপূর্ণ শিল্প রয়েছে সেগুলা গভর্নমেন্ট আন্ডারটেকিং করতে শুরু করে। যেমন এখান থেকেই বলবো পিএসইউ, সার্ভিস আন্ডারটেকিং, ফিল্ডস, তো হ্যাঁ স্যার। ওকে, তাহলে থার্ডটা বলে দিচ্ছি। আজকে 3 অব্দি, থার্ড অব্দি আমরা পড়বো। থার্ডটা বলে দিচ্ছি, খুব বড় নেই, থার্ডটা ছোট আছে। সেকেন্ড, থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কারণ ফোর্থ থেকে আমাদের একটু নতুন রকমের একটা ফেজ আছে যেটা আমরা পরের দিনই শুরু করব। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 61 থেকে 66 নেওয়া হয়েছিল। এখানে কি হয়, স্বনির্ভর এবং শত উৎপাদনশীল অর্থনীতি রূপে দেশকে আত্মপ্রকাশ করা ছিল মূল উদ্দেশ্য। স্বনির্ভর মানে কি, যে যারা আমরা আমাদের যে প্রোডাকশন নিজেরাই করতে পারবো, স্বনির্ভর। এবং শত উৎপাদনশীল মানে কি, আমরা যেটা প্রোডাকশন করব সেটা আমরা নিজেরাই সাফিসিয়েন্টলি তৈরি করতে পারবো। স্বনির্ভর এবং শত উৎপাদনশীল দেশ রূপে ভারতকে করা ছিল মূল উদ্দেশ্য। এবং এই জন্য এই থার্ড পরিকল্পনায় কৃষিকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি মৌলিক শিল্প বিস্তারের উপর গুরুত্ব দেওয়া হয়। আমাদের যে মৌলিক শিল্পগুলো রয়েছে, যেগুলো আমাদের বেস ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে, তার উপর গুরুত্ব দেওয়া হয়, মৌলিক শিল্প বিস্তারের উপর গুরুত্ব দেওয়া হয়। এই জন্য গ্রামীণ জনশক্তি কর্মসূচি, যেটা রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম কর্মসূচি গ্রহণ করা হয় 1960-61 সালে। যে গ্রামের যে জনশক্তি রয়েছে, অর্থাৎ গ্রামের যে লেবার পাওয়ার রয়েছে, তারা যাতে সাফিসিয়েন্টলি কাজ করতে পারে এবং সেই জায়গায় যাতে তারা ঠিকঠাক ভাবে তাদের কাজ করতে পারে এবং তাদের ম্যান পাওয়ারকে যাতে আমরা ইউটিলাইজ করতে পারি, সেই জন্য এই কর্মসূচি রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম নেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য আমি অলরেডি বলে দিয়েছি, দেখো, যে গ্রামের বেকার সমস্যার সমাধান করা। আমরা জানি যে গ্রামে বেকার সমস্যা সবসময় একটা হোল্ড করে, যে গ্রামের বেকার সমস্যার সমাধানের জন্য রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম নেওয়া হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ওকে, খুব গুরুত্বপূর্ণ রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম। সাল কিন্তু প্রায় পড়ে 1960-61। কোন পরিকল্পনার আন্ডারে? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে। এবং এই সময় দেখো, নিবিড় কৃষি জেলা কর্মসূচি, যেটাকে IADP, ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কর্মসূচি নেওয়া হয় 1961 সালে। এর উদ্দেশ্য ছিল যাতে এগ্রিকালচারের মধ্যে সাফিসিয়েন্টলি রাসায়নিক সার, বীজ, কৃষি যন্ত্রপাতি, অতি প্রয়োজনীয় জিনিসগুলি সবাইকে সুপরিকল্পিতভাবে, অর্থাৎ ইজিলি সবাই সুপরিকল্পিতভাবে সবার কাছে পৌঁছে দেবে। তাহলে এর ফলে কি হয়, যে বিভিন্ন সরকারি সহায়তায় এদেরকে এই জিনিসগুলো দেয়া হয়। এর আগে দেখো, আগে কি করা হতো, এতদিন যে দোকানে গেলে সার কিনে নিয়ে চলে এলে, এখন কিছুদিন এরপর থেকে দেখবে এ হয়ে গেছে, সার কিনতে গেলেও দেখবে 1 কিলো সার কিনতে গেলেও আধার কার্ড নিয়ে যে সার কিনতে হবে। ঠিক আছে, দেখবে কিছুদিন পরে চালু হয়ে যাবে এটা। তো এখন টোটালি সরকার এগুলো কিন্তু মেনটেন করছে। এবং নিবিড় ডিস্ট্রিক্টের সাথে সাথে একটা পার্টিকুলার এরিয়ার উপর করছে, সেটা নিবিড় এলাকা কর্মসূচি, ইন্টেন্সিভ এগ্রিকালচার এরিয়া প্রোগ্রাম, যেটাকে IAAP কর্মসূচি, যেটা 1964 সালে যেটাকে অ্যাডপ্ট করা হয়। ওকে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। IADP যদি বলে 1961 সালে, আর IAAP যদি বলে 1964 সালে। এবং এই পরিকল্পনার আন্ডারে দেখো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, FCI, দেখো, এর আগে যেটা তোমার 56তে ছিল সেটা কিন্তু LIC ছিল, এর সাথে যেন না গুলিয়ে যায়। FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, 1964 সালে কার্যকর শুরু করে। এবং কৃষি দাম কমিশন, এগ্রিকালচার প্রাইস কমিশন গঠন করা হয় 1965 সালে। অর্থাৎ এগ্রিকালচার প্রাইস কমিশন ডিটারমাইন করবে যে কৃষির ক্ষেত্রে যে এগ্রিকালচারের কোনো জিনিসের দাম কি হবে, ধানের দাম কি হবে,
গমের দাম কি হবে তার একটা নির্ধারিত দাম নির্ধারণ করে এই কৃষি দাম কমিশন, এগ্রিকালচার প্রাইস কমিশন, যেটা 1965 সালে গঠন হয়। আইডিবিআই গঠন হয় 1964 সালে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা এগ্রিকালচার বা যে ক্ষুদ্র শিল্প রয়েছে তাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য আইডিবিআই গঠন করা হয়। কিন্তু এত কিছু করার পরে 1962 সালে চীনের আগ্রাসন নীতি, যেটা হচ্ছে নেফা ক্যাপচার করার জন্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, যেটা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এই জায়গাগুলো নিয়ে গঠিত, সেখানে চীন দখল করার জন্য চীনের আগ্রাসন নীতি, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ 1965-এ ভারত পাক ওয়ার, এবং 1965 এবং 66-এ ব্যাপক খরার কারণে তৃতীয় পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, যে থার্ড 5 ইয়ার প্ল্যানটা রয়েছে, সেটা কিন্তু ব্যর্থ হয়েছিল, সেটা সাকসেসিভ তার লক্ষ্যে কিন্তু পূরণ করতে পারেনি। ওকে, এই কারণে দেখো যতটা টার্গেট ছিল 5.6%, কিন্তু টার্গেট পেয়েছিল মাত্র 2.4%, এবং মুদ্রাস্ফীতির কারণেও অর্থনীতির অবস্থা বেহাল হয়ে গিয়েছিল এবং আন্তর্জাতিক বাজারে ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ভারতকে। ওকে, আমি নেক্সট ক্লাসে মুদ্রাস্ফীতি কি সেই সম্পর্কে প্রথমে বুঝিয়ে দেব, বুঝিয়ে দিয়ে এর লাস্টটা আমরা করব, যে প্রথম তৃতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনায় আমরা শুধু এটাই মনে রাখবো, যেটা আমাদের টার্গেট ছিল সেটা কিন্তু অ্যাচিভ হয়নি, ভারতকে যথেষ্ট অর্থনৈতিক বেহাল অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। ওকে, দেখো 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা পড়লাম, এর মধ্যে কারো কোনো ডাউট আছে কিনা বল? শুধু মুদ্রাস্ফীতিটা কি আমি আজকে বললাম না, পরের দিন আমি মুদ্রাস্ফীতিটা প্রথমে বোঝাবো, তারপর আমি 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ডিটেলস আমি এখানে বলবো, মানে 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে কি হলো, এই যে খরা হলো তার ফলে কি রকম নতুন প্ল্যান নেওয়া বা নতুন পরিকল্পনা নেওয়া হলো, সেই সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব। বলো, এতটার মধ্যে কারো কোনো ডাউট আছে নাকি বলো? স্যার বলছি বলো। যে সেই খাদ্য আছে গম বিপ্লব একটা ছিল না, ওটা তাহলে কোন পরিকল্পনা? স্যার আসবে তৃতীয় অনেক আসবে জায়গায় আসবে, থাকে তো। তৃতীয়তে হবে। এই যে এইখানে আমরা পড়বো, এই যে তৃতীয় পরিকল্পনার যে ছুটির কাল বলেছি, এই টাইমের মধ্যে সবুজ বিপ্লব হয়েছিল। এই যে আমি পরের দিন এটাই পড়বো, দেখো এখানে আছে, দেখতে পাচ্ছ? ও স্যার, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা পড়বো, আমরা নেক্সট দিন আমরা পড়বো এই পজিশন থেকে বেরিয়ে আসার জন্য সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো আমি যতটা আজকে বললাম এর মধ্যে কারো কোনো ডাউট থাকলে বলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।